হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল অফ দ্যুতি ইনস্টিটিউট। আমরা জানি যে আমাদের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার এক্সাম ধীরে ধীরে এগিয়ে আসছে, তো আমরাও আশা করি বাড়িতে সবাই পড়াশোনা করছি। দেখো, আজকে আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটা 4th সেমিস্টারের জন্য সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস। এটা তোমাদের 4th সেমিস্টারের গ্রামারের একটা বিষয়। এই যে সিনথেসিস, যেটাকে তোমরা বিভিন্নভাবে তোমরা ডাকো, যেটাকে আমরা অনেক সময় জয়েনিং বলে থাকি, অনেক সময় ক্লজ বলে থাকি, অর্থাৎ বিভিন্ন বাক্যকে তোমাকে দিয়ে দেবে, 2-3টে বাক্য দিয়ে দেবে, সেই বাক্যগুলোকে কি করে একত্রে জয়েন করতে হয় সেই বিষয়টাই হচ্ছে সিনথেসিস। এবং সিনথেসিস যখন তুমি পারবা, তখন কিন্তু 2-3টা বাক্য তোমার কাছে এক জায়গায় যখন জয়েন করা থাকে, সেই একটা বড় বাক্যকে তোমরা কিন্তু ইজিলি সেটাকে ছোট ছোট ভাগে, অর্থাৎ 2টো বা 3টে আলাদা বাক্যে কিন্তু ভেঙে ফেলতে পারো। সেই জিনিসটাই হচ্ছে তোমাদের স্প্লিটিং। অর্থাৎ সিনথেসিস মানে 2-3টা বাক্যকে এক জায়গায় জয়েন করা এবং তার ঠিক অপোজিট কাজটা, তাকে ঠিক ভেঙে ফেলাটাই হচ্ছে আমাদের স্প্লিটিং। এবার দেখো, তোমরা যদি জয়েনিংটাকে শিখতে পারো, অর্থাৎ সিনথেসিসটাকে শিখতে পারো, তাহলে কিন্তু স্প্লিটিং করতে তোমাদের প্রবলেম হবে না। আজকে মূলত আমি তোমাদের যেটা দেখাবো, কিছু টেকনিক আমি তোমাদের আজকে দেখাবো, সেটা হচ্ছে কি করে আমরা মূলত দেখো টেকনিক্স ফর জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্সেস। আজকে মূলত আমরা জয়েন করব বিভিন্ন বাক্যকে। তো সেই যে বিভিন্ন বাক্যগুলোকে যখন জয়েন করব, এবং সেগুলো কিসের মাধ্যমে জয়েন করব? অনলি সিম্পল সেন্টেন্সের মাধ্যমে। আমরা জানি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই যে 3 রকমের বাক্য আছে। তো কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমরা নেক্সট কোনো দিনে শিখব। আজকে যেটা শিখব, যে তোমাদের মূলত সিম্পলভাবে আজকে শিখব যে সিম্পল সেন্টেন্স যদি আমরা জয়েন করি কোনো বাক্যকে, তাহলে কি কি টেকনিক্স আমাদের আসতে পারে। কারণ একদিনে যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড প্রত্যেকটা সেন্টেন্সের বিভিন্ন টেকনিকগুলো তোমাদের আমি শেখানোর চেষ্টা করি, তাহলে আমার পক্ষে যতটা ট্রাবলসাম হবে, তার থেকে তোমাদের কিন্তু বুঝতে আরও বা মাথায় রাখতে কিন্তু আরও কঠিন হয়ে যাবে। যাকগে, আমরা শিখতে চলেছি টেকনিক্স ফর জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্সেস। যদি তুমি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে চাও, তাহলে তোমাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই জায়গায় দেখো, তোমরা আন্ডারলাইন করা একটা পার্ট দেখতে পাচ্ছ। এই পার্টে কি লেখা আছে? বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ কথার অর্থ কি? এটার মানে স্যার বিশেষণ, তাই না? তাহলে বিশেষণ, অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ, এটা ব্যবহার করে আমরা কিন্তু একটা বাক্যকে সিম্পল করতে পারি। এবার এই যে জয়েনিংটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে, দেখো এটা অ্যাডজেক্টিভ বলা উচিত, কিন্তু আমরা ছোটবেলা থেকে কি বলতে অভ্যস্ত? অ্যাডজেক্টিভ। তো যেটাই বলো, তো অ্যাডজেক্টিভ সেটা আমিও ছোটবেলা থেকে বলে আসছি। তো অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ তোমরা যেটাই বলো, বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভটা রয়েছে, এটা কি? জেনারেলি বোঝো যে নাউন বা প্রোনাউন। এই যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এগুলো সম্পর্কে যারা ধারণা দেয়, যে শব্দগুলো ধারণা দেয়, তারাই কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়, মানে বিশেষণ হয়। আমি যদি বলি মেয়েটি খুব সুন্দরী, তাহলে এই যে সুন্দরী শব্দটা, এটা কিন্তু একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে বলবো দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। এই যে বিউটিফুল শব্দটা, এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক এই যে অ্যাডজেক্টিভগুলো আমাদেরকে বুঝতে হবে, যে আমরা অ্যাডজেক্টিভকে ইউজ করে আমরা কিন্তু বাক্যকে সিম্পল করতে পারি। প্রথমে তোমাদের কি কাজ? তোমাদের এই বাক্যটা বুঝতে হবে। আই মেট, দেখো আমি মেট, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম। আমি সাক্ষাৎ পেয়েছিলাম এ ম্যান, একজন ব্যক্তির। হি ওয়াজ লেম। লেম মানে কেমন বলো তো? লেম মানে হচ্ছে খোড়া, মানে যিনি
হাঁটতে পারেন না ঠিক মতো, তো পায়ের যদি কোনো প্রবলেম থাকে তাকে আমরা খোঁড়া বলি। তাহলে আমি একজন খোঁড়া লোককে দেখেছিলাম, তাই না? এই যে তাহলে লোকটির পা কেমন ছিল, মানে লোকটা কেমন ছিল, লোকটা খোঁড়া ছিল। তাহলে এই যে শব্দটা দেখো লেম শব্দটা, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি একজন লোকের সাক্ষাৎ বা দেখা পেয়েছিলাম যিনি কেমন ছিলেন, যিনি খোঁড়া ছিলেন, যিনি লেম ছিলেন। তাহলে এই যে অ্যাডজেক্টিভটা তুমি পেলে, যেহেতু আজকের আমার বিষয়টা হচ্ছে অ্যাডজেক্টিভকে নিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কি করে একটা বাক্যকে সিম্পল সেন্টেন্সের মাধ্যমে জয়েন করতে পারি। তাহলে আমি একজন লোককে দেখা পেয়েছিলাম, তিনি ছিলেন খোঁড়া। এই বাক্যটাকে যদি আমি জয়েন করি তাহলে আমরা এই যে লেম অ্যাডজেক্টিভটাকে কিন্তু জাস্ট এই এ ম্যানের সামনে কিন্তু বসাতে পারি। তাহলে আমি বলতে পারি আই মেট, দেখো আমি দেখা পেয়েছিলাম, এ ম্যান করা আছে, ঠিক এই অ্যাডজেক্টিভটাকে এ ম্যানের সামনে এনে পুট করে দিলাম। তাহলে আই মেট, আমি দেখা পেয়েছিলাম, এ লেম ম্যান। এই যে লেম কথাটা হচ্ছে খোঁড়া, এই যে লেম ম্যান, তাহলে আমি একজন কেমন, একজন খোঁড়া লোকের বা ব্যক্তির দেখা পেয়েছিলাম। তাহলে তোমরা শিখলা যে কোনো একটা অ্যাডজেক্টিভকে তোমরা কি করতে পারো, বাক্যের যে নাউন বা প্রোনাউন সম্পর্কে অ্যাডজেক্টিভটা বলছে সেই নাউন বা প্রোনাউনের, যেহেতু এখানে এ ম্যান, তাহলে এই এ ম্যান নাউনটার তুমি সামনে লেম কথাটাকে অ্যাডজেক্টিভটাকে নিয়ে আসলা। আই মেট এ লেম ম্যান, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ গেল। 2 নম্বরটা দেখো, উই লিভ, আমরা বসবাস করি, ইন এ হাউস, একটা বাড়িতে, ইট ইজ স্মল। এই যে স্মল শব্দটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আগে বুঝতে শেখো, এখানে আমাদের লেম শব্দটা অ্যাডজেক্টিভ, এখানে হচ্ছে স্মল শব্দটা। তাহলে আমরা যে বাড়িটাতে বসবাস করি সেই বাড়িটা কেমন, সেই বাড়িটা ছোট্ট বাড়ি। তাহলে আমরা বলতে পারি আমরা একটা ছোট্ট বাড়িতে বসবাস করি। তাহলে এই যে হাউজের কথা বলা হচ্ছে, তাহলে এই স্মল শব্দটাকে জাস্ট হাউজের সামনে নিয়ে আসবো। উই লিভ ইন এ স্মল হাউস, এই দেখো হাউসটার সামনে স্মল অ্যাডজেক্টিভটাকে ঢুকিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ইউজ করার মাধ্যমে কোনো একটা বাক্যকে সিম্পল করতে পারি, এবং 2-3টা বাক্যকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ইউজ করার মাধ্যমে সিম্পল বাক্যের মধ্যে ফেললাম। তাহলে তোমাদের মাথায় একটা জিনিস ভালো করে রাখো যে তোমরা কিন্তু অ্যাডজেক্টিভকে ইউজ করে কোনো নাউন বা প্রোনাউনের সামনে, এই যে ম্যান নাউনের সামনে, এই যে হাউস নাউনের সামনে স্মল, আর লেম ম্যানের সামনে লেম, তাহলে যে কোনো নাউনের সামনে বা প্রোনাউনের সামনে তোমরা কিন্তু অ্যাডজেক্টিভকে ইউজ করে তোমরা কিন্তু সিম্পল বাক্য করতে পারো বা জয়েনিং করতে পারো। তাহলে বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে 1 নম্বর তোমরা নিয়ম একটা কি শিখলা, 1 নম্বর নিয়ম তোমরা একটা ভালো করে শিখলা। আমরা রুল 1-এ কি শিখলাম, যে অ্যাডজেক্টিভ ইউজ করার মাধ্যমে আমরা একটা বাক্যকে সিম্পল করতে পারি। ক্লিয়ার? এবার নেক্সট আমরা যাচ্ছি বাই ইউজিং আ পার্টিসিপল। এবার পার্টিসিপল ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারি, সিম্পল করতে পারি। পার্টিসিপল ইউজ করব, দেখো পার্টিসিপল, এইটা প্রথমে একটা জিনিস বোঝো, পার্টিসিপল আমরা একটা পাস্ট পার্টিসিপল জানি আর একটা প্রেজেন্ট পার্টিসিপল জানি। তো এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপলটা কি হয়, ভার্বের ফার্স্ট ফর্ম আছে, এই যে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কি করবা, তুমি আইএনজি যোগ করবা। ধরে নাও তোমার কাছে আছে রিসিভ, RECEIVE, এই রিসিভ ভার্বটা আছে। তাহলে তুমি যখন এটাকে পার্টিসিপল করতে চাওয়া, তাহলে এর সাথে কি করতে হবে, VING লাগাতে হবে। এই যে আইএনজিটা দিলা, এই ফর্মটা কিন্তু পার্টিসিপলের মধ্যে চলে আসলো। এবার দেখো আই রিসিভড নো অ্যান্সার, আমি কোনো উত্তর পাইনি। আই নকড আ সেকেন্ড টাইম, তার জন্য আমি সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য তাকে
বা ওনার কাছে নকড করেছিলাম। তাহলে আমি যেহেতু কোনো উত্তর পাইনি, তার জন্য আমি আরেকবার নিজেই তাকে নক করেছিলাম, গেল। তাহলে এখানে দেখো রিসিভড সেকেন্ড ফর্ম, নকড, তাহলে এটাও পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। কি বলছে বাক্য দুটোর মিনিং ভালো করে বুঝি। আই রিসিভড নো অ্যান্সার, আমি কোনো উত্তর পাইনি। তাহলে কি করব, সেকেন্ড টাইম আমি একটু খোঁজ খবর করব, আমি একটু নক করার চেষ্টা করব। আই নকড আ সেকেন্ড টাইম, আমি দ্বিতীয়বার তার জন্য নক করলাম। ওকে, তাহলে আমি তার যে নক করার ব্যাপারটা বা আমার যে নক করার ব্যাপারটা কেন বলো তো, আমি যেহেতু কোনো উত্তর পাইনি, তাহলে আমি এই যে ভার্ব কোনটা বলো তো, রিসিভটা আমার মেইন। তাহলে কোনো উত্তর না পেয়ে আমি বলতে পারি কি পারি না, তাহলে আমি বলতে পারি রিসিভের সঙ্গে আইএনজি। দেখো রিসিভের মধ্যে কিন্তু ই আছে, কিন্তু তুমি যখন আইএনজি অ্যাড করবা তখন কিন্তু আর ই সি আই ভি, ইটা ভির পরে কিন্তু ইটা আউট হয়ে যাবে। তাহলে রিসিভিং, এই দেখো ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজিটাকে অ্যাড করলাম, রিসিভিং এই যে ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করলাম, রিসিভিং নো অ্যান্সার, কোনো উত্তর না পেয়ে, এই কমা লাগালাম, কি হলো, কোনো উত্তর না পেয়ে আমি কি করলাম, আমি নকড করলাম। আই নকড আ সেকেন্ড টাইম, আমি কিন্তু সেকেন্ড টাইম যাকে নক করলাম, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স সেমই থাকলো, কিন্তু এই জায়গাটাতে রিসিভিং করে দিলাম। তাহলে এইভাবে পার্টিসিপল ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু বাক্যটাকে সিম্পলের মধ্যে নিয়ে আসলাম। তোমাদের পরীক্ষায় এরকম দুটো বাক্য দিয়ে দেবে, তোমাকে বলবে জয়েন করো, একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করো, তখন এইভাবে করতে হবে। বা বলতে পারে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করো, সিঙ্গেল মানে তোমাকে জাস্ট একটা বাক্যে করতে হবে। যদি সিম্পল বলে দেয় তাহলে সিম্পল করলে তোমাকে সিম্পল করার জন্য যে নিয়ম আছে সেই নিয়মেই করতে, বাক্যটাকে সিম্পলের মধ্যে রাখতে হবে। কিন্তু সিঙ্গেল বললে তুমি সেটাকে কমপ্লেক্স, কম্পাউন্ড যে কোনো বাক্যে করতে পারো। হি স আ ফার্মার, তাহলে দেখো তিনি একজন কৃষককে দেখলেন, ফার্মারকে দেখলেন। হি ওয়াজ, সেই কৃষকটিকে যিনি দেখলেন, মানে যে কৃষকটিকে দেখলেন সেই কৃষকটি কি করছিল, হি ওয়াজ প্লাউইং ল্যান্ড। প্লাউ মানে লাঙল দেওয়া, জমি চাষবাস করা, চাষাবাদ করা, চাষাবাদ করা, তাই না, চাষবাস করা বা চাষাবাদ করা। তো হি স আ ফার্মার, তিনি একজন কৃষককে দেখলেন, চাষাকে দেখলেন। হি ওয়াজ প্লাউইং ল্যান্ড, তিনি জমিতে লাঙল দিচ্ছিলেন। তাহলে কেমন অবস্থায় লোকটিকে দেখলাম বলো তো, কি করতে দেখলাম লোকটিকে, লোকটিকে চাষাটিকে যে দেখলাম, তিনি যে দেখলো কেমন অবস্থায় দেখলো, জমিতে লাঙল দেওয়া অবস্থায়। তাহলে আমরা বলতে পারি হি স এ ফার্মার, তিনি দেখেছিলেন, দেখো এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, তিনি দেখেছিলেন এ ফার্মার, একজন কৃষককে বা চাষাকে কেমন অবস্থায় দেখেছিলেন বলো তো, প্লাউইং করতে, এই যে ভার্বের সঙ্গে আইএনজি লাগাই দিলাম, প্লাউইং ল্যান্ড, জমি চাষ করতে, জাস্ট আইএনজি লাগিয়ে দিলাম, মানে পার্টিসিপল ইউজ হয়ে যাচ্ছে। ভার্বের সঙ্গে প্লাউ, তার সঙ্গে আইএনজি দিয়েছি, গুড। হি ইট অ্যাট, তাহলে এটাও সেকেন্ড ফর্ম, আমরা জানি ইট, অ্যাট, ইটেন। হি অ্যাট রাইস, সে ভাত খেয়েছিল। হি সেট আউট, তারপর সে সেট আউট, সেট আউট এটা ভার্বের সেকেন্ড ফর্ম। সেট আউট এটা অ্যাকচুয়ালি এটা একটা ফ্রেজাল ভার্ব, তোমাদের আমি একটু বলে রাখি। আমরা বিভিন্ন ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বগুলো শিখি। ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব বা এটাকে আমরা কি বলি, গ্রুপ ভার্বও বলে থাকি, গ্রুপ ভার্ব। তো জেনারেলি কি হয়, কোনো একটা ভার্ব, যেমন স্টার্ট এ জার্নি, তুমি কোনো একটা জার্নি করতেছো, জার্নি বা যাত্রা শুরু করছো, কোনো জায়গায় যাবা, সেইটাকে একটা ভার্ব আছে সেট এবং তার সঙ্গে আউট একটা প্রিপোজিশন। তো ভার্বের সঙ্গে যখন তুমি প্রিপোজিশন যুক্ত করো সেইটাকেই জেনারেলি আমরা ফ্রেজাল ভার্ব বলে থাকি। এই স্টার্ট আ জার্নি, কোনো ভ্রমণ শুরু করাকে আমরা সেট আউট কথার মাধ্যমে বোঝাই। যেমন আরও তোমাকে আমি এক্সাম্পল দিই,
এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ মানে হচ্ছে আগুন নিভিয়ে ফেলা বা মোমবাতি ক্যান্ডেল নিভিয়ে ফেলা। এটা হচ্ছে পুট একটা ভার্ব, তার সঙ্গে তুমি আউট কথাটাকে যদি প্রিপোজিশনটাকে লাগিয়ে দাও তাহলে এই যে পুট আউট কথাটা এইটার মানে হচ্ছে নিভিয়ে ফেলা, এই এক্সটিংগুইশ মানেও নিভিয়ে ফেলা। তাহলে আমি বললাম হি পুট আউট দ্য ক্যান্ডেল, অথবা বললাম হি এক্সটিংগুইশড দ্য ক্যান্ডেল, এটা আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে সেট আউট মানে কোনো জায়গায় যাত্রা শুরু করা, তাই না? তাহলে হি অ্যাট রাইস, সে খাওয়া দাওয়া ভাত খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিল। হি সেট আউট, অর্থাৎ খাওয়া দাওয়ার পর সে কিন্তু সেট আউট। এই যে সেট আউট মানে কি, স্টার্ট জার্নি, তার জার্নির উদ্দেশ্যে, তার ভ্রমণের উদ্দেশ্যে, তার যে গন্তব্য সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। তাহলে আমরা বলতে পারি যে খাওয়া দাওয়াটা করেই সে বেরিয়ে পড়েছিল। তাহলে দেখো এই জায়গাতে খাওয়া দাওয়া করা, এই জায়গায় তো আমরা হ্যাভ ভার্বের মাধ্যমে আনতে পারি। তাহলে হ্যাভের সঙ্গে তোমাকে আইএনজি আনতে হবে। তাহলে হ্যাভিং আর এই যে ভার্বটা যেটা আছে অ্যাট, এটা থার্ড ফর্মে যেতে হবে। তাহলে হ্যাভিং ইটেন, বোঝা গেল, ইট অ্যাট ইটেন। তাহলে হ্যাভিং ইটেন রাইস, অর্থাৎ ভাত খাওয়া দাওয়ার করে হি সেট আউট। এইখানে কিন্তু হিটা সাবজেক্ট, সেট আউটটা ভার্বের কিন্তু সেকেন্ড ফর্ম। এটা কিন্তু ফার্স্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সই রয়েছে, কিন্তু সামনে কি করলাম স্যার, হ্যাভিং ইটেন, ইট অ্যাট সেকেন্ড ফর্মটাকে আমরা থার্ড ফর্মে কনভার্ট করলাম, আর সামনে কিন্তু হ্যাভ ভার্বের সঙ্গে আইএনজি দিলাম। তাহলে হ্যাভিং ইটেন অর্থাৎ কি খেয়ে, রাইস, ভাত খেয়ে সে বেরিয়ে পড়েছিল, হি সেট আউট। ইজ ইট ক্লিয়ার? ওকে। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড, এই যে বৃদ্ধ লোকটি ওয়াজ টায়ার্ড, ক্লান্ত ছিলেন। হি স্যাট ডাউন, তিনি বসে পড়েছিলেন, অন দ্য রোড, রাস্তার উপরে। সাপোজ রাস্তা দিয়ে একজন বৃদ্ধ লোক যাচ্ছিলেন, দ্য ওল্ড ম্যান, তো তিনি যেহেতু টায়ার্ড ছিলেন, আমরা বুঝতে পারছি ওয়াজ দেওয়া আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করছে, আমি যার জায়গায় ওয়াজ এয়ার রয়েছে। তাহলে এখানে কিন্তু ওয়াজ এয়ারটাই এখানে মেইন ভার্ব, অক্সিলারি হিসেবে কিন্তু নয় এখানে। যেমন আমি বললাম আই অ্যাম টকিং টু ইউ, আমি তোমাদের সঙ্গে বা তোমার সঙ্গে কথা বলছি। তাহলে আই অ্যাম টকিং টু ইউ, এখানে অ্যামিজারটা কিন্তু আমাদের অক্সিলারি হিসেবে কাজ করছে, টকিংটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু এখানে বলছে হি ওয়াজ টায়ার্ড, এখানে ওয়াজটা কিন্তু অক্সিলারি নয়, এখানে অক্সিলারি হিসেবে কাজ হয়নি, এখানে মেইন ভার্ব হিসেবে হচ্ছে। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড, সেই বৃদ্ধ লোকটি ক্লান্ত ছিল। হি স্যাট ডাউন অন দ্য রোড, তিনি বসে পড়লেন রাস্তার উপরেই। তাহলে তোমরা কি বলতে পারো, এই যে বৃদ্ধ লোকটির অবস্থাটা কেমন, ক্লান্ত। তাহলে ক্লান্ত হয়ে সেই বৃদ্ধ লোকটি রাস্তার মধ্যে বসে পড়েছিল, এটা আমরা বলতে পারি কি পারি না? অবভিয়াসলি পারি। তাহলে ক্লান্ত হয়ে, বলো তো হওয়া শব্দের ইংরেজি কি, বি। তাহলে বিই, তাহলে আমরা যদি বিইটাকে ভার্ব ধরে নেই, তার সঙ্গে আইএনজিটা আমরা বসাতে পারি, বিং। বিং কি হয়ে স্যার, বিং টায়ার্ড, বিং টায়ার্ড। তাহলে ক্লান্ত হয়ে দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ লোকটি কি করলো, এখানে হিজ জায়গায় আমরা দ্য ওল্ড ম্যানকে দিলাম। তাহলে বিং টায়ার্ড দ্য ওল্ড ম্যান, এটা কি, স্যাট ডাউন, সেকেন্ড ফর্ম, স্যাট ডাউন অন দ্য রোড। তাহলে আমরা যেটা শিখলাম এখন, ইউজিং পার্টিসিপল। পার্টিসিপল কি করলাম স্যার, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে জাস্ট আইএনজি দিলাম। তাহলে এইখানে যে 3-4টে সেন্টেন্স আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই সেন্টেন্সগুলো তোমরা যদি একটুখানি মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা প্রত্যেকটা বাক্যে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে আমি টার্গেট করেছি, সেই ভার্বের সঙ্গে আমি আইএনজি পুট করেছি। এবং কোনো বাক্যে যদি ভার্ব আমি খুঁজে না পাই তখন সেই ভার্বের ডিরেক্ট সেখান থেকে ভার্ব না নিয়ে কিছু ভার্বকে কিন্তু বাইরের থেকে নিয়ে আসা হয়েছে। যেমন হ্যাভ একটাকে আমরা করলাম হ্যাভিং ইটেন, আর একটা কি করলাম, ক্লান্ত হয়ে। তাহলে হওয়া সেন্স বোঝাচ্ছে, দ্যাট ইজ ওয়াই তোমাকে কিন্তু বিশ ভার্বটাকে নিয়ে আসতে হলো। তাহলে বি আইএনজি, বিং, বিং টায়ার্ড, ক্লান্ত হয়ে। ক্লান্ত হয়ে কি স্যার, সেই যে বৃদ্ধ লোকটি ছিল দ্য ওল্ড ম্যান, তিনি কি করলেন স্যার, রাস্তার উপর বসে পড়লেন। তাহলে স্যাট ডাউন অন দ্য রোড, বোঝা গেল?
তাহলে এইভাবে আমরা কিন্তু বাই ইউজিং পার্টিসিপল, অর্থাৎ এটা আমরা কি শিখলাম, 2 নম্বর রুলস শিখলাম। তাহলে ফার্স্ট রুল, তাহলে আমরা এই যে রুলসগুলো শিখছি এই রুলসগুলো একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। জাস্ট কিপ দিস ফর্মুলা বা দিস ফর্মুলাস বা দিস রুলস ইন ইয়োর মাইন্ডস ভেরি কেয়ারফুলি। এই যে ফর্মুলাগুলো শেখাচ্ছি এগুলো তোমাদের মাথায় একটু সুন্দর করে তোমরা রাখার চেষ্টা করবে। তাহলে দুটো রুলস শিখলাম আমরা, 1 নম্বর হচ্ছে ইউজিং অ্যাডজেক্টিভ, 2 নম্বর হচ্ছে বাই ইউজিং আ পার্টিসিপল। ওকে, 3 নম্বর দেখো তোমরা দেখতেই পাচ্ছ বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ। এবার ফার্স্ট অফ অল তোমাদের মাথায় কোশ্চেন যাচ্ছে, স্যার হোয়াট ইজ অ্যান ইনফিনিটিভ? এই যে ইনফিনিটিভ ব্যাপারটা কি? আমি ইনফিনিটিভের কোনো যদি ক্লাস করাই তখন কিন্তু আমরা ডিটেলসে ইনফিনিটিভ জিনিসটাকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব, বাট আজকে আমরা জাস্ট এইটুকুনি জেনে রাখি ইনফিনিটিভ কি স্যার, টু ইউজ করব, তারপর একটা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এই যে ফরম্যাটটা এটা একটা হচ্ছে ইনফিনিটিভ টু বলা হয় এটাকে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এটা হচ্ছে আমাদের সিম্পল করার একটা নিয়ম, কোনো অনেকগুলো বাক্যকে জয়েন করার জন্য সিম্পল করার একটা নিয়ম। ওকে, বুঝলাম। তাহলে ইনফিনিটিভ যখনই আসবে তোমরা বুঝবা তার মানে এইখানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আমি পাবো। লুক অ্যাট দ্য সেন্টেন্সেস। ফার্স্ট কোশ্চেন কি দেখতে পাচ্ছ, উই হ্যাভ সাম ডিউটিস। আমাদের রয়েছে, হ্যাভ ফার্স্ট ফর্ম, উই হ্যাভ সাম ডিউটিস, আমাদের কিছু কর্তব্য রয়েছে। উই হ্যাভ টু পারফর্ম দেম, আমাদেরকে সেগুলোকে পারফর্ম করতে হয়। তাহলে উই হ্যাভ টু পারফর্ম দেম বা মেনে চলতে হয়। তাহলে উই হ্যাভ সাম ডিউটিস, আমরা এই জায়গাটা অ্যাজ ইট ইজ বসাতে পারি, উই হ্যাভ সাম ডিউটিস। এই ডিউটিগুলো কিসের জন্য রয়েছে, পারফর্ম করার জন্য। তাহলে টু পারফর্ম, এই যে টু তারপরে পারফর্ম, তাহলে দেখো টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এই যে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে উই হ্যাভ সাম ডিউটিস, আমাদের কিছু কর্তব্য রয়েছে। কেন রয়েছে, কিসের জন্য, টু পারফর্ম। তাহলে এই যে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হলো দ্যাট ইজ কল ইনফিনিটিভ টু, এবং এই ইনফিনিটিভ টু তুমি যেখানে পাবা সেটা অবভিয়াসলি একটা সিম্পল সেন্টেন্স। ওকে, আমরা কি দেখব, হি ওয়ান্টস, এইখানে ভার্বের ফার্স্ট ফর্ম পাচ্ছ, হি ওয়ান্টস টু কনফেস। কনফেস মানে হচ্ছে স্বীকার করা, তিনি চান বা সে চায় স্বীকার করতে। হিজ গিল্ট, গিল্ট মানে ভুল, সে তার নিজের ভুলটাকে স্বীকার করতে চায়। হি ইজ নট অ্যাফ্রেইড অফ ইট, সে কিন্তু নট অ্যাফ্রেইড, সে কিন্তু ভয় পাচ্ছে না, অফ ইট এটাকে নিয়ে। হয়তো কোনো একজন ব্যক্তি কোনো একটা ভুল করেছেন, তো সেই ভুলটা তিনি এবার স্বীকার করতে চান এবং স্বীকার করতে তার কিন্তু কোনো রকম ভয় হচ্ছে না বা ভয় পাচ্ছেন না। তো সেই বাক্যটাকে এখানে বলা হচ্ছে হি ওয়ান্টস টু কনফেস হিজ গিল্ট, সে তার ভুলটাকে স্বীকার করতে চান। হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট, সে এইটার ব্যাপার নিয়ে কোনো রকমের কি নন অ্যাফ্রেড নন, ভীত নন, মানে তিনি এটাকে নিয়ে ভয় পাচ্ছেন না। তাহলে বলো তো সে কেন ভয় পাচ্ছে না? তাহলে আমরা বলতে পারি স্যার এইটুকুনি জায়গাকে আমি সামনে নিয়ে আসতে পারি, আমি বলতে পারি হি ইজ নট অ্যাফ্রেড, সে কিন্তু একদমই ভয় পায় না। কি করতে ভয় পায় না স্যার? টু কনফেস, কনফেস মানে স্বীকার করা, আর টু মানে তুমি ধরে নাও তে, তাহলে স্বীকার করতে। হি ইজ নট অ্যাফ্রেড, সে ভয় পায় না, টু কনফেস স্বীকার করতে, এই যে টু মানে তে, স্বীকার করা, স্বীকার করতে। হি ইজ নট অ্যাফ্রেড টু কনফেস, কি কনফেস করতে স্যার? হিজ গিল্ট, তার ভুলটাকে সে স্বীকার করতে একদমই ভয় পায় না। লুক অ্যাট দিস পার্টিকুলার পার্ট, এই যে নির্দিষ্ট পার্টটাকে তুমি লক্ষ্য করো, এখানে কি বলা আছে? টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দ্যাট ইজ কল ইনফিনিটিভ টু, অ্যান্ড দিস ইজ আ ফর্মুলা অফ সিম্পল সেন্টেন্স। এটা একটা সিম্পল সেন্টেন্স করার একটা বেসিক ফর্মুলা। হি ইজ ভেরি উইক, সে কিন্তু প্রচণ্ড দুর্বল প্রকৃতির। হি ক্যান নট ওয়াক, সে কিন্তু তার জন্য হাঁটতেই পারছে না। সে এতটাই দুর্বল যে সে
হাঁটার মতো অবস্থায় নেই, আর চলতে পারছে না। তাহলে আমরা বলছি হি ইজ ভেরি উইক, সে এতটাই দুর্বল। হি ক্যান নট ওয়াক, সে কিন্তু হাঁটতে পারে না। এইখানে দেখো যেহেতু উইক তার জন্য সে হাঁটতে পারছে না। তো ছোটবেলায় আমরা একটা কনসেপ্ট শিখেছিলাম টু টু, প্রথমে ডাবল ও পরেরটাতে একটা নর্মালি টি ও টু। এই টু মানে কি বোঝায় স্যার? এই টু মানে বোঝায় ভেরি, তার মানে সে হয় এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, এরকম ব্যাপার বোঝায়। তাহলে এই টি ডাবল মানে কিন্তু ভেরি বোঝায়। তো এইখানে আমরা কিন্তু এই টু টুর কনসেপ্টটাকে নিয়ে আসতে পারি। তাহলে আমরা বলতে পারি হি ইজ টু উইক, টু উইক, এতটাই দুর্বল, সে এতটাই দুর্বল। টু উইক মানে ভেরি উইক টু ওয়াক। কিন্তু আমার এই টুটা কিন্তু কোনো কাজে লাগছে না, কারণ আমরা ইনফিনিটিভ লক্ষ্য করছি। টু ওয়াক, সে এতটাই দুর্বল। এই যে টু ওয়াক, এই দেখো টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়াকটা কিন্তু ফার্স্ট ফর্ম। এই যে টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল। এবার তুমি বলো তো, দুর্বল হলে কেউ কি হাঁটতে পারে নাকি হাঁটতে পারে না? কথা হচ্ছে স্যার হাঁটতে পারে না। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, এই টু ওয়াক বলতে এখানে কিন্তু হাঁটতে না পারার কথাটাকে বোঝানো হচ্ছে, কারণ এইখানে যদি টু টি ডাবল ওটা দেওয়া আছে, তার মানে এটার কিন্তু এই জায়গাটুকুর মানেটা কিন্তু নেগেটিভ ক্যারি করবে। হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে সে এতটাই বেশি দুর্বল যে সে হাঁটতেই পারে না। গুড। নেক্সট, এইটাকে আমরা যখন কমপ্লেক্স বাক্যে করি তখন এটা কি আসে? হি ইজ সো উইক দ্যাট, এইখানে দ্যাট আসে টুর জায়গায়, এইখানে যেহেতু হি তাহলে এখানে আসবে হি, আর বাক্যটা যেহেতু প্রেজেন্টে আসে তার জন্য আসে ক্যান নট ওয়াক। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা কমপ্লেক্সে আসে আর এটা সিম্পলে আসে। হি সেভড, এটা দেখো ভার্বের সেকেন্ড ফর্ম, হি সেভড সাম মানি, সে বাঁচিয়ে রেখেছিল কিছু টাকা। হি ওয়ান্টেড, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, এখানেও পাস্ট ইনডিফিনিট আছে। হি ওয়ান্টেড, সে চেয়েছিল টু বাই আ কার। টু বাই, এখানে দেখো অলরেডি ইনফিনিটিভ কিন্তু করা আছে। সে চেয়েছিল টু বাই, কিনতে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, কিনতে, কি কিনতে? আ কার। সে কিছু টাকা বাঁচিয়ে রেখেছিল, কিছু টাকা সেভ করেছিল, কেন কিনা? কারণ হচ্ছে টু বাই আ কার। তাহলে আমরা বলতে পারি হি সেভড সাম মানি, সে সঞ্চয় করে রেখেছিল বা বাঁচিয়ে রেখেছিল কিছু টাকা। কেন? হোয়াট ইজ দ্য পারপাস? পারপাসটা হচ্ছে টু বাই আ কার। তাহলে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এই জায়গাটুকুকেই তো আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ টু। তাহলে ইনফিনিটিভ টু তুমি যেখানেই পাবা সেইটাই হচ্ছে তোমার হচ্ছে সিম্পল সেন্টেন্স। তার মানে যদি তুমি বাক্যটার মধ্যে ইনফিনিটিভ টু পাও, তার মানে এইটুকুনি নিশ্চিত থাকো এটা কিন্তু সিম্পল সেন্টেন্সই হবে। তাহলে এই যে বাক্যগুলো দেখলা, এইভাবে আমরা শিখলাম। এখানে দেখো, তাহলে আমরা এটা কি শিখলাম? বাই ইউজিং ইনফিনিটিভ। তাহলে আজকে যে বাক্যগুলোকে দুটো করে বাক্যকে যে জয়েন করছি, এই যে প্রসেসগুলো যে জয়েন করা দেখাচ্ছি, একটা প্রথম গেল আমাদের অ্যাডজেক্টিভ দিয়ে, সেকেন্ড কি গেল পার্টিসিপল দিয়ে, থার্ড আমরা কি শিখলাম স্যার? থার্ড আমরা শিখলাম ইনফিনিটিভ টু দিয়ে। এই যে তিনটা সেন্টেন্স দিয়ে যে জয়েন করলাম, তিনটা ফর্মুলা দিয়ে, এই তিনটা ফর্মুলা থাকা মানেই কিন্তু বাক্যটা সিম্পল বাক্যের মধ্যে আসে, কমপ্লেক্সের মধ্যে নেই, কম্পাউন্ডের মধ্যে নেই। সেটা আমরা পরের দিন কমপ্লেক্স শিখবো, পরের দিন আমরা নেক্সট কোনো দিনে আমরা কম্পাউন্ড শিখবো। আজকে জাস্ট তোমরা সিম্পল সেন্টেন্সে করতে গেলে তোমাদের জয়েনিং যদি সিম্পল সেন্টেন্সের মধ্যে নিয়ে আসতে চাও, তাহলে কোন কোন জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে? অ্যাডজেক্টিভ 1 নম্বরে রাখতে হবে, 2 নম্বর পার্টিসিপলকে রাখতে হবে, 3 নম্বর ইনফিনিটিভকে রাখতে হবে। এবার দেখি স্যার কি আছে। এবার দেখো হেডিংটা তোমরা দেখতে পাচ্ছ আন্ডারলাইন করা আছে। লুক, বাই ইউজিং অ্যান অ্যাবসলিউট ফ্রেজ, এই যে অ্যাবসলিউট ফ্রেজ অর অথবা এ নমিনেটিভ অ্যাবসলিউট, এই যে অ্যাবসলিউট ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসলিউট, এটাকে ইউজ করে কি করে তোমাকে সিম্পল সেন্টেন্স করতে হয়। দেখো, দ্য সান রোজ, রাইজ রোজ, সেকেন্ড ফর্ম, সূর্য উঠেছিল। দ্য ট্রাভেলার্স, সেই যে ভ্রমণকারীরা, ওনারা কিন্তু সেট আউট। আবার দেখো সেট আউট, সেট আউট মানে স্টার্ট আ জার্নি, কোনো ভ্রমণ, কোথাও তোমরা ট্যুরে বেরোচ্ছ, তাহলে তোমরা বলতে পারো উই সেট আউট
আর্লি ইন দ্য মর্নিং, আমরা খুব ভোর ভোর সময়ে, একদম ভোর টাইমে, একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তাহলে উই সেট আউট আর্লি ইন দ্য মর্নিং, আমরা খুব সকাল সকাল পিকনিকে যখন আমরা যাই না, এই যে পিকনিকের সময় তো পড়ে গেছে অলরেডি, তো আমরা পিকনিকে যখন যাই তখন কি অনেকটা বেলা হয়ে বা সূর্য ওঠার পর আমরা বেরিয়ে পড়ি, কি আমরা যতটা সম্ভব ভোর ভোর টাইমে, একদম কুয়াশা সকাল, তার মাঝেই আমরা কিন্তু বেরিয়ে পড়ি। তো সেইটাকে এখানে বোঝানো হচ্ছে, দেখো, তাই না? তো আমরা কি বলছি, দ্য সান রোজ, সূর্য উঠেছিল, দ্য ট্রাভেলার সেট আউট, আর কি হলো, ভ্রমণকারীরা বেরিয়ে পড়েছিল তাদের ভ্রমণের উদ্দেশ্যে। তাহলে দ্য সান, সূর্যটা, এইখানে হ্যাভ আনতে পারো তুমি, হ্যাভিং, আর এই যে জায়গাটা ভাবটা যে আছে এটাকে থার্ড ফর্ম করে দিলাম, দ্য সান হ্যাভিং রাইজেন, সূর্য ওঠার বা উঠে যাওয়ার পরেই দ্য ট্রাভেলার্স সেট আউট, মানে সূর্যটা অলরেডি উঠে গেছে, দ্য সান হ্যাভিং রাইজেন, সূর্য উঠে যাওয়ায় বা যাওয়ার পরে দ্য ট্রাভেলার্স সেট আউট গেল। দ্য স্কুল ওয়াজ ওভার, স্কুলটা শেষ হয়ে গেছে। দ্য বয়েজ মানে হচ্ছে ছেলেবেলেরা, বাচ্চা কাচ্চা যেগুলো ছেলেরা আছে, লেফট বেরিয়ে পড়েছিল, কেন, ফর হোম। তাহলে যখন স্কুলে ছুটির ঘন্টা বাজে, বাচ্চারা কোথায় ছোটে, মানে ছেলেপেলে স্টুডেন্ট যারা থাকে তারা কোথায়, বাড়ির দিকে ছোটে। তাহলে আমরা বলতে পারি, কি বলছে, দ্য স্কুল ওয়াজ ওভার, স্কুল শেষ, দ্য বয়েজ লেফট ফর হোম, বালকেরা বাড়ির দিকে বেরিয়ে পড়লো। তাহলে দ্য স্কুল আমরা কি হলো, শেষ হলো, তাহলে বিং ওভার, বি মানে হওয়া, দ্য স্কুল বিং ওভার, এই যে বিং ওভার, এই যে হ্যাভিং রাইজেন, এই কথাগুলো যে তুমি বসাচ্ছ, এগুলো হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলিউট হিসাবে ইউজ হচ্ছে। দ্য স্কুল বিং ওভার, স্কুল শেষ হওয়ায়, দ্য বয়েজ মানে ছেলেরা, বালকরা, লেফট বেরিয়ে পড়েছিল, ফর হোম বাড়ির উদ্দেশ্যে। গুড। দ্য কার ওয়াজ ড্যামেজড, তার কারটা কেমন ছিল, ড্যামেজড হয়ে গেছিল। উই টুক আ ট্যাক্সি, যেহেতু কারটা ড্যামেজ হয়েছিল, আচ্ছা সাবজেক্ট হিসেবে উই আছে, আমরা একটা ট্যাক্সি ধরে নিয়েছিলাম, কারটাতে আর যাওয়া যাচ্ছে না, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু টেক আ ট্যাক্সি, উই হ্যাড টু টেক আ ট্যাক্সি, আমাদেরকে একটা ট্যাক্সি নিতে হয়েছিল। তার মানে আমরা কি বলতে পারি, এই কারটা কি, দ্য কার হ্যাভ আনতে পারি, হ্যাভের সঙ্গে আইএনজি, হ্যাভিং বিন ড্যামেজড, কারটা কি হয়ে যাওয়ায়, ড্যামেজড হয়ে যাওয়ায়। এইখানে দেখো ওয়াজ ওয়ার করা আছে, ভার্বের থার্ড ফর্ম করা আছে, দ্য কার ওয়াজ ড্যামেজড, এইটা কিন্তু প্যাসিভ ভয়েসও করা আছে। তাহলে দ্য কার হ্যাভিং বিন ড্যামেজড, এই যে ওয়াজ ওয়ারের জায়গায় হ্যাভিং বিন তোমরা তখন নিয়ে আসবা, এই যখন ওয়াজ ওয়ার দিয়ে ড্যামেজ করা থাকবে থার্ড ফর্ম, তখন তোমাদের এখানে হ্যাভ, দ্য কার হ্যাভিং, এই জায়গাতে কিন্তু বিন চলে আসবে, দ্য কার হ্যাভিং বিন ড্যামেজড, কারটা ড্যামেজড হয়ে যাওয়ায় আমরা কি করেছিলাম, পরের রেজাল্টটা কি হলো, আমরা ট্যাক্সি ধরে নিয়েছিলাম, উই টুক আ ট্যাক্সি, এই জায়গাটা কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না, উই টুক আ ট্যাক্সি। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবারে তাহলে আমরা শিখলাম 4 নম্বরে শিখলাম নমিনেটিভ অ্যাবসোলিউট, তাই না? আগের রুলটা যেটা গেল কই গেল, প্রিভিয়াসটা আমরা যাব, তাই না? প্রিভিয়াসটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলিউট, এটা হচ্ছে আমাদের 4 নম্বর গেল। ওকে, দেখো 5 নম্বর, আজকে আমরা এটা নিয়ম শিখবো, এরপরে একটা নিয়ম শিখবো, এই দুটো শিখেই আজকে আমরা ছেড়ে দেবো। সিম্পল করার আজকে আমরা 6টা নিয়ম শিখবো, 6 রুলস। বাই ইউজিং অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে এটার বাংলা কি স্যার? এটার বাংলা তোমরা সবাই জানো, ক্রিয়া বিশেষণ, অর্থাৎ এমন যে শব্দগুলো রয়েছে যারা ক্রিয়া, কোনো একটা ভার্ব কেমন করে কাজটা করছে, অ্যাকশন করছে, সেই ভার্বটা সম্পর্কে বর্ণনা দেয়। অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্বন্ধে আজকে বুঝবো। দেখো আমি বললাম দ্য ফ্যান ইজ মুভিং, ফ্যানটা, এই বাক্যটা লক্ষ্য করো, দ্য ফ্যান ইজ মুভিং, ফ্যানটা ঘুরছে, ফ্যানটা ঘুরছে। এবার মুভিং এর সামনে তুমি যদি জাস্ট স্লোলি কথাটা বসাও, দ্য ফ্যান ইজ, সরি মুভিং লাস্টেই বসাও, দ্য ফ্যান ইজ মুভিং স্লোলি, এই যে কথাটা তুমি বসালা, দ্য ফ্যান ইজ মুভিং স্লোলি,
এই যে স্লোলি কথাটা বসালা, এইটা কি হলো বলো তো? স্লোলি শব্দটা বলে দিচ্ছে ফ্যানটা ঘোরা কাজটা, মুভিং হওয়ার কাজটা, মুভ হওয়ার কাজটা কেমন করে হচ্ছে? স্যার ধীরে ধীরে হচ্ছে। দ্য ফ্যান ইজ মুভিং স্লোলি। এই যে স্লোলি শব্দটা, এটা কিন্তু এই মুভ ভার্বটার সম্বন্ধে কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই জন্য এর নাম হচ্ছে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। অথবা আমি বললাম হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ইংরেজি বলতে পারে কেমন করে? অনর্গলভাবে, অর্থাৎ তার মুখে একটুও ইংলিশ আটকায় না, সে ভালো মতো করে ইংরেজিটা বলে নিতে পারে। তাহলে হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, এই যে সে কেমন করে ইংরেজিটা বলে, তাহলে ইংরেজিটা বলার ধরান, স্পিক কথাটা যে আছে, স্পিকটা কেমন হচ্ছে, স্পিকিংটা কেমন করে হচ্ছে? ফ্লুয়েন্টলি হচ্ছে। তাহলে এই যে ফ্লুয়েন্টলি শব্দটা, যেগুলো সঙ্গে সাধারণত লি শব্দটা থাকে, সাধারণত সেই শব্দগুলো অ্যাডভার্ব হওয়ার চান্স বেশি থাকে। কথা বোঝা গেল? তাহলে আমরা এখানে শিখব যে অ্যাডভার্ব ইউজ করে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে আমরা কিন্তু কোনো একটা বাক্যকে, দুই বা ততোধিক বাক্যকে আমরা কিন্তু সিম্পল সেন্টেন্সের মধ্যে আনতে পারি। প্রথম কোশ্চেনটা কি আছে? ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। ইট ইজ সার্টেন, এই সার্টেন মানে নিশ্চিত। তোর বা তোমার বান্ধবী তোমাকে বলছে, দেখ ভাই তুই তো সফল হবি, এটা তো নিশ্চিত, তুই যা পড়াশোনা করছিস, তো তোমাকে এরকম করে বলছে তুই তো সফল হবি, এটা নিশ্চিত। তাহলে এই যে সার্টেন কথাটা, এইটাকে যদি আমি অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে চাই, তাহলে এটার মধ্যে কি আসবে? সার্টেনলি, সার্টেনলি আসবে। তাহলে TAIN সার্টেন, LY লি অ্যাড করো, তাহলে সার্টেন থেকে সার্টেনলি আসবে। তাহলে তুমি বলতে পারো না ইউ উইল সার্টেনলি সাকসিড, এটা কিন্তু ভার্ব ফর্ম। তাহলে ইউ উইল সার্টেনলি সাকসিড, তুমি নিশ্চিতভাবে সফল হবে। এই যে নিশ্চিতভাবে, এই যে লি শব্দটা নিয়ে আসলা, এটা অ্যাডভার্ব ইউজ হলো। দে ইট অ্যাট, তাহলে সেকেন্ড ফর্ম, দে অ্যাট অফ অল সিডস, তারা সমস্ত বীজগুলোকে খেয়ে ফেলেছে। দিস ওয়াজ ফুলিশ, এটা একটা বোকামি। মানে এটা আমরা ছোটবেলায় একটা গল্প পড়তাম আগে, কি যেন গল্পটার একটা নাম ছিল, রিফিউজি না কি এরকম একটা টাইপের গল্প ছিল, তো সেই আমি ভুলে গেছি, সম্ভবত গল্পটার নামটা আমার মনে পড়ছে না। সেখানে একজন কৃষক পরিবারের গল্প ছিল, মানে ওনারা চাষাবাদ করতো, তো বন্যার ফলে বোধহয় সমস্ত ওদের যে আমরা যারা কৃষক পরিবারের, যারা জমিতে ধান চাষ করি বা ফলাই, তো তারা কিন্তু জমিতে বীজ ফেলার জন্য কিছুটা ধান বাঁচিয়ে রাখি, কিন্তু এতটাই আকাল পড়ে গেছিল বা বন্যার কারণে বা কোনো দুর্ভিক্ষের কারণে, অনেক দিন আগেই পড়েছিলাম গল্পটা, এখন আমি ভুলেও গেছি, মানে এরকম বিষয়টা ছিল যে যদি যেটুকুনি ধান আমাদের বাঁচানো দরকার ছিল বীজের জন্য, যেটার থেকে আমরা পরবর্তীতে আবার সেখান থেকে ধান রোপণ করতে পারবো, সেই বীজের জন্য বাঁচিয়ে রাখা ধানটুকু তারা কিন্তু খেয়ে ফেলেছিল। সেই জায়গাটা এখানে বোঝানো হচ্ছে, দে এট অফ অল সিডস, তারা সমস্ত বীজগুলোকে খেয়ে ফেলেছে। দিস ওয়াজ ফুলিশ, এটা বোকামি ছাড়া আর কিছুই ছিল না, এটা বোকামি ছিল। এই যে ব্যাপারটা, তার মানে আমরা বলতে পারি এই যে এই অ্যাকশনটা কেমন ছিল? বোকামির। তাহলে তারা বোকামি করে সমস্ত কিছু বীজ খেয়ে ফেলেছিল, তাহলে ফুলিশ থেকে ফুলিশলি শব্দটা নিয়ে আসতে পারি অ্যাডভার্ব হিসাবে। তাহলে দে ফুলিশলি, তারা বোকামি মানে বোকামির সাথে অ্যাট অফ খেয়ে নিয়েছিল সমস্ত বীজগুলোকে, সমস্ত চারা বীজগুলোকে, মানে যেগুলো থেকে আবার আমরা ধান রোপণ করব, সেই রকম ধান বলো, গমের যে বীজ বলো, সেগুলোকে খেয়ে ফেলেছিল। The weather is fine in June. Normally the weather is fine in the month of June. আমরা জুন মাসে দেখি কেমন থাকে, সুন্দর আকাশে রৌদ্র থাকে, রৌদ্র উজ্জ্বল আকাশ থাকে, তো ভালো একটা ওয়েদার থাকে। দ্য ওয়েদার ইজ ফাইন ইন জুন, জুন মাসের আবহাওয়াটা সুন্দর। ইট ইজ নর্মাল, এটা একটা স্বাভাবিক একটা নর্মাল ফ্যাক্ট। তো নর্মাল শব্দটা থেকে তুমি অ্যাডজেক্টিভ এটাকে যদি অ্যাডভার্বে কনভার্ট করো, নরম্যালি নিয়ে আসবা। তো নরম্যালি এই দেখো LY যুক্ত করেছি। নর্মালি সাধারণভাবে দ্য ওয়েদার ইজ ফাইন, কখন? ইন
জুন বা ইন দ্য মান্থ অফ জুন। এই দেখো এই বাক্যের মধ্যে এখানে নর্মালি এটা একটা অ্যাডভার্ব, এইখানে ফুলিশলি এটা একটা অ্যাডভার্ব, এইখানে সার্টেন থেকে সার্টেনলি এটা একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু কোনো একটা বাক্যকে বা এক বা একাধিক বাক্যকে আমরা কিন্তু সিম্পল সেন্টেন্সের মধ্যে জয়েন করতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা শিখব যেটা হচ্ছে বাই ইউজিং নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন, এখানে বলা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন ইউজ করতে পারো অথবা ফ্রেজ ইন অ্যাপোজিশন ইউজ করতে পারো। বোঝা গেল? নাউন ইন অ্যাপোজিশন অথবা ফ্রেজ ইন অ্যাপোজিশন, এইটার কথা বোঝো। নাউন ইন অ্যাপোজিশন জিনিসটা কি? নাউন ইন অ্যাপোজিশন মানে হচ্ছে, নাউন মানে কোনো একটা নামকে বোঝায়। তাহলে যে কোনো একটা নাম বললাম, মনে করো তুমি ক্লাস 12-এ পড়ছো, তো মনে করার কি আছে, তুমি 12-এ পড়োই, তো তোমার নাম মনে করো রাখি, তোমার বান্ধবীর নাম মনে করো কেয়া। তাহলে আমি বললাম কেয়া, কেয়াটা কি? ওয়ান অফ দ্য ফ্রেন্ড অফ রাখি, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস অফ রাখি। বা আমি বললাম রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ টেগোর কি? এ ফেমাস পোয়েট। তাহলে রবীন্দ্রনাথ টেগোর সম্বন্ধে একটা ডাটা দিচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি কি? এ গ্রেট ফ্রিডম ফাইটার। গান্ধীজি, গান্ধীজি কি? দ্য ফাদার অফ দ্য নেশন। তাহলে এই যে নাউন ইন অ্যাপোজিশন কথাটা আমি একটু বোঝাই। দেখো নর্মালি আমি লিখলাম এম কে গান্ধী was the father of the nation, ফাদার অফ দ্য নেশন, তাই বলি না? মানে কি বলে স্যার? এটার মানে তোমরা সবাই জানো, আমরা কি বলি? জাতির জনক, তাই না? তাহলে এম কে গান্ধী ওয়াজ দ্য ফাদার অফ দ্য নেশন। পরের বাক্য লিখলাম হি ফট ফর আওয়ার কান্ট্রি, বা বলতে পারো হি ফট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি। তিনি লড়েছিলেন কেন? আমাদের দেশটার জন্য, আমাদের দেশের স্বাধীনতার জন্য। তাহলে এই জায়গায় দেখো বিষয়টা হচ্ছে, এই যে এম কে গান্ধী ওয়াজ, এম কে গান্ধী ওয়াজ, এই যে ওয়াজ শব্দটা এটা ভার্ব, এখানে ফট শব্দটা কি? এটাও ভার্ব, এখানে ফট এটাও ভার্ব। এবার এই যে এম কে গান্ধী এটা একটা নাউন, আমরা শিখছি নাউন ইন অ্যাপোজিশন। তুমি এই ওয়াজটাকে তুলে দেখো কি করতে পারো, তুমি বলতে পারো এম কে গান্ধী মানে মোহনদাস করমচাঁদ গান্ধী, কমা লাগাও, এই যে কমা, এখানে এই যে নাউনটা লিখে, এই যে নাউনটা দিয়ে কমা দিয়ে তুমি ডিরেক্ট এর একটা পরিচয় দাও। কি ইনি? দ্য ফাদার অফ দ্য নেশন, দ্য ফাদার অফ দ্য নেশন। তাহলে দেখো এইখানে কোনো কিছু কিন্তু ভার্বের প্রয়োজন হলো না, নাউনের পরে কমা দিয়ে আমি এর কিন্তু একটা পরিচয় দিলাম। এম কে গান্ধী দ্য ফাদার অফ দ্য নেশন, যিনি হচ্ছেন জাতির জনক। এবার এই জায়গাতে ভার্বে চলে আসো, এটাও দরকার নেই। ফট, যিনি কি? ফট লড়েছিলেন কেন? ফর আওয়ার কান্ট্রি। তোমরা যখন ক্লাস শিখেছিলে, আমি দেখবা এইখানে আমাদের দ্যুতি ইনস্টিটিউটের ক্লাসগুলোতে এক জায়গাতে আমি তোমাদের ক্লজ শিখেছিলাম এবং সেখানে কিন্তু রিলেটিভ ক্লজ শিখেছিলাম, অ্যাডজেক্টিভ ক্লজ শিখেছিলাম বা রিলেটিভ ক্লজ শিখেছিলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ শিখেছিলাম। তো সেখানে যে ক্লজগুলো শিখেছিলাম, নাউন ক্লজ শিখিয়েছিলাম, সেই জায়গাতে আমি কিন্তু তোমাদের এই যে নাউন ইন অ্যাপোজিশন ব্যাপারটা কিন্তু দেখিয়েছিলাম। তাহলে আমরা এইভাবেও বলতে পারি। ধরে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি। রবীন্দ্রনাথ টেগোর was a great poet who wrote Gitanjali.
বা হু ওন দ্য নোবেল প্রাইজ ইন দ্য ইয়ার 1913, 1913 সালে নোবেল পুরস্কার মানে জিতেছিলেন। তাহলে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ আ গ্রেট পয়েট, এটাকে আমরা বলতে পারি রবীন্দ্রনাথ টেগোর আ গ্রেট পয়েট ওন দ্য নোবেল প্রাইজ ইন দ্য ইয়ার 1913। কেন? ফর আমরা কেন বলতে পারি ফর গীতাঞ্জলি, ফর হিজ সংস অফারিংসের জন্য, তাই না? তো এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এই যে কমা, নাউন দিয়ে যে কমা দিয়ে যে তার পরিচয়টা বহন করি, এটাই কিন্তু নাউন ইন অপোজিশন। কখনো কখনো আমরা ফ্রেজ হিসেবে ওই জায়গাটাতে আনতে পারি। কোনো ফ্রেজ যদি ইউজ করি তাহলে ফ্রেজ ইন অপোজিশন হবে। তাহলে এটা আমাদের লাস্ট কনসেপ্ট। হি মেড অল সর্টস অফ অ্যাটেম্পটস, সে মেক থেকে মেড, সে করেছিল অল সর্টস অফ অ্যাটেম্পটস, সমস্ত ধরনের চেষ্টা, সে সমস্ত ধরনের প্রচেষ্টা চালিয়ে গেছিল। স্টিল, তথাপি, হি কুড নট গেট আ জব। বর্তমানের পরিস্থিতিটাই তোমরা ভাবো না কেন, বর্তমানে দেখো সরকারি গভর্নমেন্ট জব পাওয়া একটা খুব দুষ্কর ব্যাপার হয়ে গেছে। তার মানে ছেলে মেয়েরা প্রচণ্ড চেষ্টা করে, সমস্ত রকম নিজের আপ্রাণ চেষ্টাটুকু দিয়েও শেষ পর্যন্ত কিন্তু একটা গভর্নমেন্ট জব কিন্তু সিকিউর করতে পারছে না। তাহলে এই জায়গাটাকে আমরা বলছি কি, হি মেড অল সর্টস অফ অ্যাটেম্পটস, সে সমস্ত দিক দিয়ে চেষ্টা করে দেখেছিল, স্টিল, তথাপিও হি কুড নট গেট আ জব, সে কিন্তু একটা জব পেতে পারেনি। তাহলে এই জায়গাতে আমরা কি বলতে পারি, উইথ অল হিজ অ্যাটেম্পটস, তাহলে এই জায়গাটাকে বোঝো, উইথ অল হিজ অ্যাটেম্পটস, তার সমস্ত অ্যাটেম্পটস মানে প্রচেষ্টা থাকা সত্ত্বেও, তাহলে উইথ অল হিজ অ্যাটেম্পটস এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে আমাদের কি বলতে পারো বলো তো, এটা কি হচ্ছে, বাই ইউজিং প্রিপোজিশন ও। আমি কোথায় চলে গেছি বলো তো, আমি অ্যাকচুয়ালি আমি কি কোনো জায়গায় মিস করলাম? নাউন অর নাউন ইন অ্যাপোজিশন, আচ্ছা আমি ছিলাম অ্যাকচুয়ালি এই জায়গাতে, নাউন ইন অ্যাপোজিশন বোঝাতে গিয়ে তারপরে আমি ভুল স্লাইড ওপেন করে ফেলছি, আমাদের এই স্লাইডটা অ্যাকচুয়ালি। তো নাউন ইন অ্যাপোজিশন যেটা বোঝাচ্ছিলাম সেই জায়গার থেকে আমি ওখানে চলে গেছি। তো দেখো এইখানে বোঝো, রাতুল বাবু ইজ দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল, হি ইজ অ্যান MA ইন ইংলিশ। রাতুল বাবু যিনি আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, তিনি কিন্তু ইংরেজিতে একজন MA। এবার ব্যাপারটা হচ্ছে দেখো, তাহলে রাতুল বাবুটা আমাদের কি নাউন, তাহলে নাউন ইন অ্যাপোজিশন, দেখো নাউন ইন অ্যাপোজিশন, তাহলে রাতুল বাবুর নিশ্চয় একটা পরিচয় থাকবে, তিনি কি, এই ইজটাকে তুমি বাদ দাও, ভালো করে বোঝো নাউন ইন অ্যাপোজিশন বা ফ্রেজ ইন অ্যাপোজিশনটা কি। নাউনটা দিয়ে ভার্ব ছাড়াই একটা পরিচয় থাকবে, দা, রাতুল বাবু কমা লাগাবো এখানে শুধু কমা, দা, এখানে দেখো ভালো করে দেখো কমা আছে, রাতুল বাবু কি, তিনি কি, ইজটা কেটে যাবে কিন্তু ইজ ওয়াজ এগুলো থাকবে না। রাতুল বাবু দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল, যিনি আমাদের স্কুলের হেডমাস্টার। এই যে রাতুল বাবু ইজ, এই ইজটা এখানে আছে, ইজ অ্যান MA ইন ইংলিশ। রাতুল বাবু স্কুলের যিনি হেডমাস্টার তিনি হলেন একজন MA ইন ইংলিশ, ইংরেজিতে। এটা হচ্ছে আমার নাউন ইন অ্যাপোজিশন। আমি যেমনটা তোমাদের শেখালাম, গান্ধীজি দ্য ফাদার অফ দ্য নেশন ফট ফর আওয়ার কান্ট্রি, তাহলে আমরা বলতে পারতাম গান্ধীজি ইজ দ্য ফাদার অফ দ্য নেশন, কিন্তু ইজটাকে তুলে দিলাম, গান্ধীজি কমা ফাদার অফ দ্য নেশন কমা দিয়ে ফট ফর আওয়ার কান্ট্রি। আই এম গোয়িং টু ভিজিট মিস্টার সেন, আমি মিস্টার সেনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। হি ইজ মাই নেক্সট ডোর নেইবার, তিনি আমার এই দরজা পেরোনোই প্রতিবেশী, মানে দরজার পেরোনো প্রতিবেশী মানে তোমার পাশের বাড়ির প্রতিবেশী, পাশের বাড়ির মানেই প্রতিবেশী, আবার পাশের বাড়ির প্রতিবেশী আবার কি, তো তিনি আমাদের প্রতিবেশী। তাহলে আই এম গোয়িং টু ভিজিট মিস্টার সেন, হি ইজ মাই নেক্সট ডোর নেইবার। তাহলে আই এম গোয়িং টু ভিজিট মিস্টার সেন, আমি মিস্টার সেনের সঙ্গে দেখা করতে চলেছি। আর মিস্টার সেনটা কি, আমি বলছি যে মিস্টার সেন ইজ মাই নেক্সট ডোর নেইবার, আমি বলবো না, আমি বলবো মিস্টার সেন কমা দিব মাই নেক্সট ডোর নেইবার। তাহলে এখানে ইজ কিন্তু বসাইনি, তাহলে আই এম গোয়িং টু ভিজিট মিস্টার সেন, এখানে ভার্বের কোনো দরকার নেই, কমা মিস্টার সেনের পরিচয়টাকে বহন করো, আই এম গোয়িং টু ভিজিট মিস্টার সেন। মিস্টার সেনটা কে, মাই নেক্সট ডোর নেইবার, আমার ঠিক পাশের বাড়ির লোক। এটা গেল।
লাস্ট যেটা আমাদের আছে সেটা হচ্ছে, এটা আমি অ্যাকচুয়ালি অ্যাপোজিশন বোঝাতে গিয়ে এর মধ্যে এন্টার করে নিয়েছিলাম, তো এটা আমরা লাস্ট বুঝবো বাই ইউজিং প্রিপোজিশন। প্রিপোজিশনটাকে ব্যবহার করব কার সাথে স্যার? উইথ নাউন আর জিরান্ড। কোনো নাউনের সাথে প্রিপোজিশন ইউজ করব বা কোনো জিরান্ডের সাথে প্রিপোজিশন ইউজ করব। বুঝতে পারলাম? তাহলে নাউনের সাথে বা জিরান্ডের সাথে প্রিপোজিশন ইউজ করব। তাহলে এই যে লাইনটা বুঝাচ্ছিলাম একটু আগে, উইথ অল হিজ অ্যাটেম্পটস, তার সমস্ত ধরনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও হি কুড নট গেট এ জব। তাহলে দেখো এই যে অ্যাটেম্পটস, হিজ অ্যাটেম্পটস, তার সমস্ত ধরনের চেষ্টা, অল হিজ অ্যাটেম্পটস, এই যে অ্যাটেম্প প্রচেষ্টা, এটা নাউন। এই নাউনের সঙ্গে আমরা উইথ প্রিপোজিশনটাকে ইউজ করতেছি। তাহলে উইথ অল হিজ অ্যাটেম্পটস, তার সমস্ত ধরনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও, দেখো নাউনের সাথে প্রিপোজিশন ইউজ করব, উইথ প্রিপোজিশন একটা। তাহলে উইথ প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন তোমরা বোঝো ভালো করে। প্রিপোজিশন এগুলো একটুখানি বুঝাই দিই। প্রিপোজিশন, প্রি যোগ পজিশন। দেখো প্রি মানে হচ্ছে পূর্বে, মানে পূর্বে মানে কি স্যার? সামনে। পূর্বে মানে সামনে। অবস্থান, পজিশন মানে কি? অবস্থান। যার অবস্থান সামনে, স্যার কার সামনে? কোনো নাউনের বা কোনো প্রোনাউনের। তাহলে যখনই কোনো নাউনের বা প্রোনাউনের প্রি মানে সামনে অবস্থান করে যে শব্দগুলো, তারাই হচ্ছে প্রিপোজিশন। স্যার এই যে প্রিপোজিশন, তাহলে আপনি বললেন আর আমি বিশ্বাস করে নিলাম যে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের সামনে বসে। তাহলে দেখো কি বলি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তুমি বলো এই যে দ্য টেবিলের সামনে কি আছে? অন। বইটা কোথায়? টেবিলের উপরে। অন কোথায় বসে? অন বসে স্ট্যাটিক কন্ডিশন টাচিং দ্য সারফেস। তুমি যখন টেবিলের উপরে একটা বই রাখবা, মনে করো এটা টেবিল, এর উপর একটা মার্কার বা পেন বা বই রেখে দিলাম, তাহলে এই যে পেনটা কিন্তু স্ট্যাটিক হয়ে আছে, স্থির অবস্থায় হয়ে আছে, বা টেবিলের সারফেসটাকে টাচ করে আছে। তাহলে এরকম যদি কন্ডিশন হয় যে স্ট্যাটিক কন্ডিশন বা টাচিং দ্য সারফেস, তাহলে আমরা অন বসাই। তাহলে দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা কোথায়? টেবিলের উপরে। তাহলে বইটা অন, দেখো অন প্রিপোজিশনটা একটা নাউনের সামনেই বসছে। আমি বললাম, আমি কি বললাম? যে কোনো একটা বলি, দে আর গোয়িং টু স্কুল। দেখো এখানে টুটা কি প্রিপোজিশন? দেখো স্কুলের সামনে, স্কুল একটা নাউন, তাহলে তার সামনেও বসছে। তো এমন যে কোনো জায়গাতেই তুমি প্রিপোজিশন ইউজ করবে না কেন, প্রিপোজিশন জেনারেলি কার সাথে আসে? নাউনের সামনে আসে। তার মানে তোমার এখানে আসো, তাহলে উইথ বসলো অ্যাটেম্পসের সঙ্গে। এখানে তাহলে আমরা প্রিপোজিশন ইউজ করব কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে, নাউন বা জিরান্ডের সঙ্গে। হিজ ফাদার ডায়েড, তার বাবা মারা গিয়েছিলেন। হি হার্ড, তিনি শুনলেন, দ্য নিউজ, তার বাবার মারা যাওয়ার খবরটা তিনি শুনলেন। হি লেফট, তিনি বেরিয়ে পড়লেন, ফর হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমির উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়লেন। হয়তো প্রবাসে কোনো একজন ব্যক্তি থাকেন, হঠাৎ করে তার কাছে খবর আসলো যে ওনার বাবা মারা গেছেন, তখন তিনি সমস্ত লাগেজ গুটিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, লেফট। তাহলে তিনটা বাক্য, হিজ ফাদার ডায়েড, হি হার্ড দ্য নিউজ, আর হি লেফট ফর হিজ মাদারল্যান্ড, এই তিনটা বাক্যকে সিম্পলে জয়েন করব। তাহলে আমরা ইউজ করব কি? নাউনের সঙ্গে প্রিপোজিশন ইউজ করব নাউনের সঙ্গে। তাহলে নাউনটা দেখো, দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, তাহলে আমরা বলতে পারি অন, দেখো অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর খবরটা শুনে, এই যে অন কথাটা ইউজ করেছি, দেখো প্রিপোজিশন। অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, এই যে হিয়ারিং শব্দটা কি? এইটা হচ্ছে জিরান্ড, ভার্বের সঙ্গে আইএনজি লাগাইছি, বোঝা গেল? অন হিয়ারিং, জিরান্ডের সঙ্গে অন লাগিয়েছি, প্রিপোজিশন। অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর খবরটা শুনে, কমা দিলাম, কি হলো? হি লেফট, সরি এটা লেফট হবে, এফ তারপরে টি, এটা টাইপ মিস্টেক হয়ে গেছে। হি লেফট ফর হিজ, এখানে এস হবে, ফর হিজ এখানে মাদার ল্যান্ড, বোঝা গেল? এবার দেখো হি ওয়াজ ইল,
তিনি অসুস্থ ছিলেন। হি ওয়েন্ট আউট ইন রেইন, তারপরেও তিনি বৃষ্টিতে বেরিয়ে পড়েছিলেন। ধরে নাও তোমার জ্বর জ্বর ভাব, এবার তার মানে তোমার অসুস্থতা আসে, বৃষ্টি হচ্ছে এইদিকে, এবার তুমি তোমার নিজেরই জ্বর জ্বর ভাব, তার মধ্যে সেই বৃষ্টির মধ্যে তুমি বেরিয়ে পড়লে, তার মানে আমরা কি বলি, তার অসুস্থতা থাকা সত্ত্বেও সে বেরিয়ে পড়ল। তার মানে এইটাকে সত্ত্বেও মানে হচ্ছে ইন স্পাইট অফ, এইটা মানে হচ্ছে সত্ত্বেও, এটার মানে কি সত্ত্বেও, কি সত্ত্বেও, এটা মানে হচ্ছে সত্ত্বেও, কি থাকা সত্ত্বেও, হিজ ইলনেস, তার অসুস্থতা থাকা সত্ত্বেও। তাহলে ইন স্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা থাকা সত্ত্বেও, হি সে ওয়েন্ট আউট ইন রেইন, তিনি কিন্তু বা সে কিন্তু বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিল, যদিও তার মধ্যে অসুস্থতা ছিল। তো এইভাবে আমরা কিন্তু আজকে শিখলাম তোমাদের 12 4th সেমিস্টারের জন্য তোমার যে যে জয়েনিং আছে, এরকম যে বাক্যগুলো আমি দিয়েছি এরকম বাক্যগুলো দেবে, তোমাকে বলতে পারে জয়েন করে দেখাও যে কোনো বাক্যে, অথবা বলতে পারে সিম্পল করে দেখাও, কমপ্লেক্স করে দেখাও, কম্পাউন্ড করে দেখাও। আজকে আমরা শুধুমাত্র সিম্পল সেন্টেন্সে জয়েন করার কয়েকটা, মূলত 6টা আমরা নিয়ম শিখলাম। এই 6টা নিয়ম আমি তোমাদেরকে কোশ্চেনের মাধ্যমে দেখিয়ে আমি তোমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি কেয়ারফুলি একটু অ্যাটেন্টিভলি যদি ক্লাসটাকে দেখো, তাহলে বুঝতে পারবে এর মধ্যে কিন্তু ভালো ভালো কিছু বিষয় রয়েছে, যেগুলো তোমরা যদি দেখো তাহলে তোমাদেরই নিজেদেরই উপকার হবে এবং তোমরা সেটা নিজেরাই বুঝতে পারবে। তো প্রথমে একবারেই হয় না, যে কোনো জিনিস একবার যদি জিনিসটাকে না বোঝো তাহলে সেটাকে 2বার দেখো, 3বার দেখো, অবশ্যই জিনিসটা তোমার কাছে বোধগম্য হয়ে উঠবে। আশা করি তোমরা ক্লাসগুলো দেখছো এবং ক্লাসগুলো তোমাদের কাজে লাগছে। তো চলো, আজকে আমরা সিম্পল সেন্টেন্স শিখলাম। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ।